শিখবো অ্যালকিন সম্বন্ধে। অ্যালকিনের প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে অ্যালকিনের একটা সাধারণ সংকেত রয়েছে CnH2n। তো এই অ্যালকিনটা যখন আমরা পড়বো তখন আমরা ধরে নিতে হবে যে এই অধ্যায়ে এই তোমাদের এই বইতে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি কোনো টপিক থাকে সেটা অ্যালকিন। অ্যালকিন থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, সো এটা আমরা এই টু জেড খুব ডিটেলস ভালো মতো বলবো। দেখো অ্যালকিনের যে প্রথম সদস্য N1 যদি আমি 1 দেই সেখানে কিন্তু CH2 আসে, অর্থাৎ এটা কিন্তু অ্যালকিনের সদস্য নয়। অর্থাৎ অ্যালকিনের সদস্য হওয়ার জন্য আমার কমপক্ষে 2 লাগবে, সেখানে C2H4, এটা হচ্ছে ইথিন। তো এইটা হচ্ছে অ্যালকিনের প্রথম সদস্য, অর্থাৎ অ্যালকিনের প্রথম সদস্য হওয়ার জন্য আমার n এর মান অবশ্যই কত লাগবে? 2 লাগবে। অর্থাৎ 2 কার্বন ছাড়া কিন্তু কোনো অ্যালকিন হয় না। ওকে, তো অ্যালকিন, এখানে আরেকটা প্রশ্ন আসে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আছে যে অ্যালকিনকে অলিফিন কেন বলা হয়? অলিফিন কেন বলা হয়? দেখো একটা প্রশ্ন আছে, অ্যালকিনকে অলিফিন কেন বলা হয়? তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যালকেনকে আমরা দেখছি প্যারাফিন এবং অ্যালকিনকে অলিফিন। তো অলিফিন এটার অর্থ হচ্ছে তৈল উৎপাদনকারী। তাহলে অ্যালকিনকে অলিফিন এই জন্যই বলা হয় কারণ অ্যালকিন তৈল উৎপন্ন করে। অর্থাৎ অ্যালকিন এমন কিছু যৌগ আছে যারা কি করে, যখন বিক্রিয়া করে যে উৎপাদ তৈরি করে সেটা এক ধরনের তৈল জাতীয় পদার্থ। সেটা কিরকম হতে পারে? দেখো CH2 ইথিন। এই ইথিন যখন ব্রোমিনের সাথে বিক্রিয়া করার পরে CH2 পাই বন্ধন ভেঙে যখন দুটো সিগমা বন্ধন তৈরি করে, এখানে একটা ব্রোমিন আসে, এখানে একটা ব্রোমিন আসে। তো এইটা হচ্ছে তৈল জাতীয় পদার্থ। তো যে কারণে, যেহেতু এটা একটা তৈল জাতীয় পদার্থ, এই কারণে এটাকে বলা হয় অলিফিন। অর্থাৎ এই অ্যালকিনকে, অর্থাৎ কিছু অ্যালকিন রয়েছে যারা তৈল উৎপন্ন করে, যে কারণে তাদেরকে অলিফিন বলা হয়। ওকে, নেক্সট আমরা চলে যাই অ্যালকিনের প্রস্তুতি। অ্যালকিন আমরা কিভাবে প্রস্তুত করতে পারি সেটা আসলে খুব গুরুত্বপূর্ণ। দেখো অ্যালকিন প্রস্তুতি। নাম্বার 1, অ্যালকিন কিভাবে প্রস্তুত করা যায়? এক নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ, দেখো যে কোনো একটা অ্যালকাইল হ্যালাইড আমরা যদি নেই CH2Cl, অ্যালকাইল হ্যালাইডের মধ্যে যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড নেই এবং সেটা নিতে হবে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি নেওয়া যায়, সেক্ষেত্রে কি হয়, এখানে অপসারণ বিক্রিয়া ঘটে। অপসারণ বিক্রিয়া এখান থেকে ক্লোরিন এবং এখান থেকে একটা হাইড্রোজেন গিয়ে CH2 ডাবল বন্ড CH2 ইথিন তৈরি করে। আর এখানে কি হয়, পটাশিয়াম ক্লোরাইড তৈরি করে এবং সেই সাথে পানি উৎপন্ন করে। তো এই বিক্রিয়াটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। এই কারণে দেখো যে এইখানে জাস্ট আমি যদি একটু চেঞ্জ করে দিতাম, এটাকে অ্যাকুয়াস নিতাম, পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি অ্যাকুয়াস নিতাম, সেখানে কিন্তু আমার উৎপাদ একটু ভিন্ন পাওয়া যেত। সেখানে এরকম প্রতিস্থাপন বিক্রিয়া হতো, CH3 CH2OH, এরকম একটা অ্যালকোহল পাওয়া যেত। এর নাম হচ্ছে ইথানল। দেখো জাস্ট কিছু করে নাই, অ্যালকোহল পটাশিয়াম হাইড্রোক্সাইড নিচে এক জায়গায় নিচে অ্যালকোহলিক, যেখানে অপসারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালকিন তৈরি করেছে, এবং আরেক জায়গায় নিয়েছি অ্যাকুয়াস পটাশিয়াম হাইড্রোক্সাইড, যেখানে প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকোহল তৈরি করেছে। এই কারণেই মূলত এই বিক্রিয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিগত বছরে যেটা দেখা গেছে যে বিভিন্ন বোর্ডে এইটা থেকে আসে এই জায়গা থেকে প্রশ্ন করা হয়েছে। সো এটা আমরা খুব ভালো করে পড়বো। ওকে, তাহলে প্রস্তুতি 1 নম্বর আমাদের গেল। এবার আমরা দেখি প্রস্তুতি নাম্বার 2 নম্বর প্রস্তুতি। দেখো এটা হচ্ছে অ্যালকোহল থেকে তৈরি করা হয় CH3 CH2OH। এর মধ্যে যদি সালফারিক অ্যাসিড দেওয়া যায়, সালফারিক অ্যাসিড দিলে এটা সরাসরি কি করে, CH2 এটা তৈরি করে, অ্যালকিন তৈরি করে ফেলে। তো এখানে সালফারিক অ্যাসিড H2SO4, এটা মূলত এখানে পানি অপসারিত হয়েছে। সালফারিক অ্যাসিড এখানে নিরোধক হিসেবে কাজ করে,
নিরোধক হিসেবে কাজ করে। নিরোধক কাকে বলে, যদি প্রশ্ন আসে নিরোধক কাকে বলে, তো আমরা বলবো যে যে যারা কোনো একটা পদার্থ থেকে পানি বের করে দেয়, পানি অপসারণ করে দেয়, তাদেরকে নিরোধক বলা হয়। তো এই বিক্রিয়ায় খেয়াল করো, এই বিক্রিয়া কি করেছে, সে অ্যালকোহল থেকে একটা পানি অবসায়িত করে দিয়েছে। কিভাবে অবসায়িত করছে, দেখো এখান থেকে ওইচ চলে গেছে, এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, তাহলে ওইচ এবং একটা হাইড্রোজেন এটা মিলে কিন্তু পানি হয়ে গেছে, আর বাকি যেগুলো আছে সেটা রয়ে গেছে, অর্থাৎ এখানে আমরা ইথিন পেয়ে গেছি। তো সাধারণত অ্যালকোহল থেকে পানি অপসারিত করে ইথিন তৈরি করার কে করে দিচ্ছে, এটা সালফুরিক অ্যাসিড। এই জন্য সালফুরিক অ্যাসিডকে নিরোধক বলা হয়, এবং এই নিরোধক ধর্মী এই পদার্থ এখান থেকে অ্যালকোহল থেকে আমরা অ্যালকিন পাই। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। ওকে, 3 নম্বরে আমরা চলে যাই। দেখো কিভাবে আমরা আরেকটা প্রস্তুত করতে পারি, এটা খুব গুরুত্বপূর্ণ। 3 নম্বর, অ্যালকাইন হতে, অ্যালকাইনের মধ্যে যদি হাইড্রোজেন দেওয়া যায়, সেখানে নিকেল প্রবাহকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, সেখানে CH2 পাওয়া যায়, CH2 পাওয়া যায়, ইথিন পাওয়া যায়। এটা খুবই সিম্পল একটা বিক্রিয়া, জাস্ট এখান থেকে একটা পাই বন্ধন বাঁধতে দুটা হাইড্রোজেন যুক্ত হয়েছে, এখানে একটা ইথিন পাওয়া গেছে। তো এটা কিন্তু থেমে থাকে না, এটা কিন্তু চেইন বিক্রিয়া। পরক্ষণে কি হয়, পুনরায় হাইড্রোজেন যেটা দেয়া আছে আর কি, নিকেল তারপর 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পুনরায় কি হয়, ওইটা ভেঙে আরো দুইটা হাইড্রোজেন তৈরি হয়ে CH3 অ্যালকেন তৈরি হয়ে যায়। তো আমার দরকার হচ্ছে ইথিন পর্যন্ত, কিন্তু কিছুক্ষণ পরেই এটা তৈরি হয়ে যাবে, তাহলে কি আমি অ্যালকিন পাবো না। তো এই বিক্রিয়াটাকে যদি, এই চেইন বিক্রিয়াটাকে যদি, এই আনকন্ট্রোল বিক্রিয়াটাকে যদি আমি কন্ট্রোল করতে চাই, অর্থাৎ এমন ভাবে আমি বিক্রিয়াটা ঘটাবো যেন এই পর্যন্ত না আসে, এই পর্যন্ত এসে থেমে যায়, সেক্ষেত্রে আমার যেটা করতে হবে, দেখো এটা খুব গুরুত্বপূর্ণ। কোন একটা অ্যালকাইনকে, এই অ্যালকাইনকে যদি হাইড্রোজেন দিতে হয়, এখানে প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট যদি দেওয়া যায়, প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট, যেখানে প্যালাডিয়াম প্রভাবক হিসেবে কাজ করে এবং বেরিয়াম সালফেট হচ্ছে প্রভাবক বিষ হিসেবে কাজ করে। প্রভাবক বিষ মানে হচ্ছে যারা প্রভাবকের গ্রহণ ক্ষমতাটাকে কি করে, কমিয়ে দেয়। যখন এই বেরিয়াম সালফেটটা দেওয়া যায়, তখন বিক্রিয়ার গতিটাকে এমন ভাবে কমিয়ে দেয় যে ইথিন তৈরি হওয়ার পরে, এখান থেকে যখন ইথিন তৈরি হয়, CH2 এইটা তৈরি হওয়ার পরে এইটা তৈরি তখন আর হয় না, যে কারণে এই বিক্রিয়াটাকে একটা বিশেষ নামে ডাকা হয়, রোজেনমুন বিজারণ বলা হয় এটাকে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া, যে প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট যখন একটা অ্যালকাইনের মধ্যে দেওয়া যায়, তখন সেটা কি করে, অ্যালকিন তৈরি করে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া, এবং এই বিক্রিয়াটা তোমাদের অবশ্যই মাথার মধ্যে রাখাই লাগবে, কোনো ওয়ে নেই। এবার আমরা দেখবো অ্যালকিনের বিক্রিয়াগুলো। অ্যালকিন সাধারণত যে ধরনের বিক্রিয়া দিয়ে থাকে, দেখো এর আগে আমরা অ্যালকিনের ক্ষেত্রে আমরা প্রত্যাশা বুকে দিয়ে আমরা অ্যালকিনের বিক্রিয়াগুলো নাম দেখেছিলাম। তো এবার ঠিক একইভাবে প্রত্যাশা আপু যেটা করেছিল আর কি, তিনি ভাইয়াকে যখন রিজেক্ট করে দেয় আর কি, অপোজ করে দেয়, প্রপোজকে অপোজ করে দেয়, সেই অপোজ দিয়ে OPJ, সেই অপোজ দিয়ে আমরা বের করে ফেলবো অ্যালকিনের যে বিক্রিয়াগুলো আছে। যেতে হচ্ছে যৌথ বিক্রিয়া বলা হয়, এটাকে বলা হয় জারণ বিক্রিয়া। পিতে বলা হয় পলিমারকরণ বিক্রিয়া, এবং ওতে বলা হয় ওজনীকরণ বিক্রিয়া। তো দেখো অ্যালকেন সমূহ আমরা দেখেছিলাম 4 ধরনের বিক্রিয়া দিয়ে থাকে, অ্যালকিন সমূহ এই 4 ধরনের বিক্রিয়া দিয়ে থাকে। তোমার যদি এই 4টি বিক্রিয়ার কথা মনে থাকে, তাহলে তোমার ভুল হবে না যে অ্যালকিনকে এই বিক্রিয়াটা দেয়, এই অ্যালকিনকে এই বিক্রিয়া দেয়, এরকম কোনো মনে হওয়ার কোনো সুযোগ নাই। তো তার মধ্যে দেখো অপোজ, তো প্রত্যাশা আপু অপোজ করে দিয়েছিল যে ভাইয়াটাকে, এই অপোজ থেকে ওই ভাইয়াটা কি করেছিল, সেখানে একটা অ্যালকিনের সে বিক্রিয়াগুলো বের করে ফেলেছিল। তার মধ্যে যেটা হচ্ছে দ্রুত জারণ, দ্রুত বিক্রিয়া হচ্ছে সংযোজন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া একটা হচ্ছে দ্রুত বিক্রিয়া, জারণ বিক্রিয়া, তারপর পলিমারকরণ এবং ওজনীকরণ। তার মধ্যে এইটা আমরা পড়বো না, এটা HSC এর জন্য লাগবে, HSC ওজনীকরণ। কিন্তু বাকি এই তিনটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাদের SSC তে আছে, তোমাদের বইতে আছে। সো এই 3টা বিক্রিয়া এত বেশি পরিমাণে পরীক্ষায় তোমাদের থাকবে, যেটা না পড়ে কোনো উপায় নেই, ভালো মতো মুখস্থ রাখাই লাগবে এবং ভালো মতো জানা লাগবেই। চলো আমরা চলে যাই, বিক্রিয়াগুলোতে চলে যাই।
প্রথমে আমরা দেখি যৌথ বিক্রিয়া। যৌথ বিক্রিয়া, দেখো যৌথ বিক্রিয়া জানার আগে আমাদের দুটো জিনিস জানা লাগবে, একটা হচ্ছে প্রতিসম আর একটা হচ্ছে অপ্রতিসম। অপ্রতিসম এই দুটো সম্বন্ধে একটু ধারণা থাকা লাগবে আমাদের। প্রতিসম অপ্রতিসম। প্রতিসম দেখো, প্রতিসম হচ্ছে যদি কোনো একটা অ্যালকিনের ক্ষেত্রে বা অ্যালকিনের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে প্রতিসম হতে পারে CH2 CH CH2, এটা একটা প্রতিসম যৌগ হতে পারে কারণ দ্বিবন্ধনযুক্ত দুটি কার্বনের সাথে সমান সংখ্যক হাইড্রোজেন রয়েছে, এটা একটা প্রতিসম হতে পারে। এবং প্রতিসমর ক্ষেত্রে এটা হচ্ছে একটা যৌগ এবং বিকারক যদি আমি হিসাব করে দেখো ব্রোমিন, ক্লোরিন, হাইড্রোজেন এগুলো হচ্ছে প্রতিসম বিকারক। প্রতিসম এগুলোকে বলা হয় বিকারক, আর এটা হচ্ছে কি বিক্রিয়ক। বিক্রিয়ক, তো বিক্রিয়ক এবং বিকারক এই দুটোর মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য আছে। সূক্ষ্ম একটা পার্থক্য আছে কি, দুটোই বিক্রিয়ক, দুটি যদি বিক্রিয়ার অংশগ্রহণ করে তাহলে এরা সবাই বিক্রিয়ক, কিন্তু এদের মধ্যে যে শনাক্তকরণে ব্যবহৃত হয় অথবা যারা কি করে মানে নন মেজর বিক্রিয়ক তাদেরকে বলা হয় বিকারক। তো ব্রোমিন, ক্লোরিন, হাইড্রোজেন এরা সাধারণত মেইন বিক্রিয়ক নয় এবং এরা সাধারণত কি করে কোনো একটা যৌগ শনাক্তকরণে অর্থাৎ মেইন যে বিক্রিয়কটা আছে সেটা শনাক্তকরণে ব্যবহৃত হয়, যে কারণে এদেরকে বিকারক বলা হয় এবং এটা হচ্ছে মেইন বিক্রিয়ক উপরে যেগুলো থাকবে। তো এরা হচ্ছে প্রতিসম। প্রতিসম মানে দুইটাই একই মৌল, দুইটাই একই মৌল, দুটি একই মৌল এবং দুই দ্বিবন্ধনযুক্ত দুই কার্বনের সমান সংখ্যক হাইড্রোজেন রয়েছে, এদেরকে বলা হচ্ছে প্রতিসম। অপ্রতিসম হচ্ছে যদি দ্বিবন্ধনযুক্ত এই যৌগগুলোতে সমান সংখ্যক কার্বনের সাথে সমান সংখ্যক হাইড্রোজেন না থাকে। এখানে দেখো এই দুই কার্বনের সাথে এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে দুইটা হাইড্রোজেন রয়েছে, এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এরা অপ্রতিসম একটি যৌগ বা মেইন যে বিক্রিয়কটা রয়েছে। এবং বিকারক, বিকারকের ক্ষেত্রে দেখো হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন ক্লোরাইড, এই যে একটা হাইড্রোজেন একটা ব্রোমিন এখানে কিন্তু সেম সেম ছিল, এটা প্রতিসম বিকারক ছিল, কিন্তু এরা বিকারকের ক্ষেত্রে কি হয়ে গেছে, এরা অপ্রতিসম বিকারক। কারণ কি, এখানে হাইড্রোজেন এবং ব্রোমিন দুইটা ভিন্ন ভিন্ন মৌল। তো এইটুকু আমাদের দরকার প্রতিসম এবং অপ্রতিসমের মধ্যে। এখন আমরা চলে যাই যে যৌথ বিক্রিয়াগুলো সাধারণত যেভাবে ঘটে আর কি। তো এক নম্বর আমরা যদি বলি যে দুটোই যদি প্রতিসম হয়, প্রতিসম বিক্রিয়ক, প্রতিসম বিক্রিয়ক প্লাস প্রতিসম বিকারক। প্রতিসম বিক্রিয়ক প্লাস প্রতিসম বিকারক কিরকম হতে পারে, ধরো CH2 দ্বিবন্ধন CH2 এর সাথে যদি ব্রোমিন বিক্রিয়া করে, ব্রোমিন বিক্রিয়া করলে কি হবে, এটা দেখো CH2 CH2 রয়েছে, এখানে পাই বন্ধন রয়েছে তাই না, পাই বন্ধন খুব দুর্বল। তো পাই বন্ধন যখন ভাঙে দুইটা সিগমা বন্ধন গঠন হবে, এই দুইটা সিগমা বন্ধনে একটা ব্রোমিন এখানে আসবে আর একটা ব্রোমিন এখানে আসবে। তো এখানে সাধারণত একটা প্রভাবক বা এখানে একটা বিকারক দিতে হয়, কারণ যেটা করে তাহলে এটা ভালো হয়। তো এই বিক্রিয়াটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এটার মূল কারণটা হচ্ছে যে এটাকে বলা হয় জৈব যৌগের অসম্পৃক্ততা পরীক্ষা, এটা ব্যবহার করা হয় জৈব যৌগের অসম্পৃক্ততা পরীক্ষা। অসম্পৃক্ততা পরীক্ষা অর্থাৎ কোন একটা যৌগে জৈব যৌগ আছে কিনা, জৈব যৌগ আছে কিনা সেটা পরীক্ষা করার জন্য এটা ব্যবহার করা হয়। কিভাবে দেখো, ব্রোমিনের বর্ণ হচ্ছে লাল আর এটা হয়ে যায় বর্ণহীন। অর্থাৎ আমি একটা বিকার নিলাম, আমি একটা বিকার নিলে আমাকে বলা হলো যে এই বিকারের মধ্যে জৈব যৌগ আছে কিনা বা অ্যালকিন আছে কিনা বা দ্বিবন্ধন মানে কি অ্যালকিন বা অ্যালকাইন সেটি আছে কিনা সেটি শনাক্ত করো। তো সেক্ষেত্রে আমি কি করবো, তো ওই বিকারের মধ্যে বা টেস্ট টিউবের মধ্যে আমি লাল ব্রোমিন নিব, ব্রোমিনের কালারটা থাকে লাল। তো লাল ব্রোমিন যখন আমি ওইটার মধ্যে নিব, যদি দেখি যে আমি যতই লাল ব্রোমিন দিচ্ছি ভিতরে গিয়ে ঝাঁকি দিচ্ছি লালটা থাকছে না, তাহলে বুঝতে হবে যে ওই ব্রোমিনটা এখন ওই ভিতরে যে যৌগটা রয়েছে সেটার সাথে বিক্রিয়া করতেছে, যে কারণে ওই ব্রোমিনের কালারটা থাকছে না। তাহলে বুঝতে পারবো যে এর মধ্যে কোনো একটা অসম্পৃক্ত যৌগ রয়েছে, অর্থাৎ দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যুক্ত কোনো একটা যৌগ রয়েছে। আমাকে যদি অ্যালকিন শনাক্ত করতে বলে তাহলে আমি বলবো যে হ্যাঁ এর মধ্যে অবশ্যই অ্যালকিন রয়েছে। সেটাই হচ্ছে এই বিক্রিয়া। যে কোনো একটা অ্যালকিনের মধ্যে যদি লাল ব্রোমিন দেওয়া যায়, সেখানে এই যে 1,2-ডাইব্রোমো ইথেন তৈরি হয়, যেটি একটি বর্ণহীন
এখান থেকে বোঝা যায় এর মধ্যে জৈব যৌগ বা অসম্পৃক্ত যৌগ রয়েছে। তো এটা ছিল প্রতিসম এবং প্রতিসম মধ্যে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিসম বিক্রিয়ক এবং এটা হচ্ছে প্রতিসম বিকারক। যদি এরকম হয় যে প্রতিসম বিক্রিয়ক ঠিক আছে আর এইটা হচ্ছে অপ্রতিসম, এইটা হচ্ছে আমার অপ্রতিসম বিকারক, তাহলে সেক্ষেত্রে কি হবে, CH2 দ্বিবন্ধন CH2 অপ্রতিসম হাইড্রোজেন ব্রোমাইড। তো যথারীতি কি হবে, এখানে একটা পাই বন্ধন ভাঙবে, দুইটা সিগমা বন্ধন গঠন হবে। তো যখন এটা তৈরি হলো, তো এখানে দেখতে পাচ্ছি একটা আছে ব্রোমিন, একটা হাইড্রোজেন। তো একটা হাইড্রোজেন এখানে, একটা ব্রোমিন এখানে, বা একটা ব্রোমিন এখানে, একটা হাইড্রোজেন এখানে, যাই বলি না কোনো সেম যৌগ কিন্তু নাম হবে, অর্থাৎ ইথাইল ব্রোমাইড তৈরি হয়ে যাচ্ছে আমার এখানে। হ্যাঁ, ইথাইল ব্রোমাইড তৈরি হয়ে যাচ্ছে। তো এটা ছিল আমাদের প্রতিসম বিক্রিয়কের সাথে অপ্রতিসম বিকারক এর বিক্রিয়ায়। এবার আমরা চলে যাই যে যদি এরকম হয় এইটা প্রতিসম কিন্তু এইটা অপ্রতিসম, অর্থাৎ বিক্রিয়কটা হচ্ছে আমার অপ্রতিসম কিন্তু বিকারকটা অপ্রতিসম, তাহলে এটা অপ্রতিসম যদি বিকারক হয় CH3 CH দ্বিবন্ধন CH2, আর এটা প্রতিসম যদি হয় তাহলে আমি ধরি এটা ব্রোমিন আছে এখানে। ওকে, তো যেটা ঘটনা ঘটবে এখানে, তো এটা অপ্রতিসম কারণ দুই কার্বনের সাথে হাইড্রোজেন সংখ্যা কিন্তু কম বেশি আছে। তো এখানে পাই বন্ধনটা ভাঙবে, পাই বন্ধনটা আমি ভেঙে দেই, পাই বন্ধনটা যখন ভাঙবে CH2, তাহলে দুইটা সিগমা বন্ধন তৈরি হলো। দুইটা সিগমা বন্ধনের মধ্যে এই ব্রোমিন কি করবে, এই ব্রোমিনটা এখানে যাবে, এই ব্রোমিনটা এখানে যাবে, একটা ব্রোমিন এক জায়গা গেলেই হলো। তো আমাদের উৎপাদটা এরকম ভাবে তৈরি হয়ে যাবে আমাদের এখানে যেটাই দিক না কারণ। ওকে, এটা সিম্পল। তো সবচেয়ে ঝামেলা লাগবে এইবার যদি দুটোই অপ্রতিসম হয়, ধরো এটাও অপ্রতিসম, এটা অপ্রতিসম ছিল, এটা অপ্রতিসম, দুটোই অপ্রতিসম। এবার দেখি কি হয়, তাহলে CH3 CH দ্বিবন্ধন CH2, এখানে দিলাম হাইড্রোজেন ব্রোমাইড। ওকে, তাহলে যথারীতি কি হবে, পাই বন্ধনটা আমি ভেঙে দিই, CH3 CH দ্বিবন্ধন CH2, এখানে একটা দুটো সিগমা বন্ধন তৈরি হলো। তো এখন হাইড্রোজেন এবং ব্রোমিন রয়েছে, এখানে হাইড্রোজেন যুক্ত হবে না এখানে ব্রোমিন যুক্ত হবে, কোনটা কোথায় তৈরি হবে, এটা হচ্ছে আমার প্রশ্ন। তো এখানে আমরা দেখতে পাচ্ছিলাম আগেরটায় দুটোই ছিল একই জিনিস, যেগুলো এক জায়গায় দিলেই হলো, কিন্তু এইখানে কার্বনের সাথে হাইড্রোজেন আছে একটি, এখানে কার্বনের সাথে হাইড্রোজেন আছে দুইটি। তো সেখানে অবশ্যই কোনো একটা নিয়ম এখানে থাকবে, যে কারণে আমি যে কোনো একটা জায়গায় হাইড্রোজেন যাবে, যে কোনো একটা জায়গায় ব্রোমিন যাবে। তো এই যে সমস্যাটা, এই সমস্যাটা দূর করে দিয়েছেন বিজ্ঞানী মার্কোনিকভ। তো যে কারণে এই মার্কোনিকভের এই যে নীতিটা তিনি দিয়েছেন, এটাকে মার্কোনিকভ নীতি বলা হয়। যদি তোমাদের বইতে মার্কোনিকভ নীতি নেই, কিন্তু এই বিক্রিয়াটা কিন্তু পরীক্ষায় মাঝে মধ্যে দেয়, সো তোমাদের মার্কোনিকভ নীতিটা জানতে হবে। তো মার্কোনিকভ নীতিটা যেটা বলছে, এটা আমি একটু পরে প্রয়োগ করতেছি। দেখো মার্কোনিকভ নীতি, মার্কোনিকভ নীতি বলছেন এটা কিছুটা তেলের মাথায় তেলের মতো। কিরকম, দেখো সে বলছে যে অপ্রতিসম বিক্রিয়কের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায়, এই যে উপরে লিখছি অপ্রতিসম বিক্রিয়কের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায়, অপ্রতিসম বিক্রিয়কের দ্বিবন্ধনযুক্ত দুই কার্বনের যে কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন থাকবে, অপ্রতিসম বিকারকের হাইড্রোজেন ওই কার্বনের সাথে যুক্ত হবে। অর্থাৎ দেখো এই অপ্রতিসম বিক্রিয়কের এই যে দুটো কার্বন আছে, এখানে বেশি সংখ্যক হাইড্রোজেন কোনটা, এটাই আছে, এখানে দুটো হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, সেই কার্বনের সাথে, অর্থাৎ যেখানে বেশি সংখ্যক হাইড্রোজেন রয়েছে সেই কার্বনের সাথে অপ্রতিসম বিকারকের হাইড্রোজেনটা সেখানে যুক্ত হবে। তাহলে হাইড্রোজেনটা এখানে যুক্ত হয়েছে, বাকি ব্রোমিনটা কি হবে, এখানে চলে আসবে। বুঝে গেল? এটা হচ্ছে নিয়ম। এটাকে কিছুটা মার্কোনিকভ নীতি, এটা সাধারণত এক ধরনের মনে রাখার সুবিধার্থে বলা হয় তেলের মাথায় তেল, অর্থাৎ যেখানে হাইড্রোজেন বেশি আছে হাইড্রোজেনটা ওইখানে দিয়ে দাও। তাহলে সংজ্ঞাটা আমি একটু বলি, তোমরা লিখে নাও। দেখো অপ্রতিসম বিক্রিয়কের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় অপ্রতিসম বিক্রিয়কের দ্বিবন্ধনযুক্ত কার্বনের যে কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন থাকবে, অপ্রতিসম বিকারকের হাইড্রোজেন ওই কার্বনের সাথে যুক্ত হবে। একে মার্কোনিকভ নীতি বলে। এবং মার্কোনিকভ নীতি অনুসারে আমরা দেখতে পেলাম যে এখানে এরকম একটা যৌগ তৈরি হলো।
আচ্ছা, এরপরে এর বিপরীতে বিজ্ঞানী খারাশ আর একটা নীতি বের করেন, যেটাকে খারাশের পারক্সাইড ফলাফল বলা হয় বা এটাকে বিপরীত মার্গনিকম নীতি বলা হয়। তো সেটা আমরা একটু দেখি। দেখো, বিপরীত মার্গনিকম নীতি, দেখো এটাকে বলা হচ্ছে বিপরীত মার্গনিকম নীতি। ওকে, দেখো বিপরীত মার্গনিকম নীতি এর আরেকটা নাম হচ্ছে খারাশের পারক্সাইড ফলাফল। খারাশের পারঅক্সাইড ফলাফল, এটা হচ্ছে জাস্ট মার্গনিকমের ঠিক উল্টা। ঠিক এরকমই যদি আমি একটা বিক্রিয়া লিখি CH3CH দ্বিবন্ধন যুক্ত CH, এখানে হাইড্রোজেন ব্রোমাইড দিলাম, এখানে পারঅক্সাইড দিতে হবে, অর্থাৎ RO এরকম একটা পারঅক্সাইড, বা HOOH, এই দুটো যে কোনো একটা দিলে হবে। অর্থাৎ যে কোনো একটা পারঅক্সাইড যদি দেওয়া যায়, যদি এই একই সেম বিক্রিয়ার মধ্যে এখানে পারঅক্সাইড আমি দেই নাই, তাহলে মার্গনিকম বেরিয়ে গেছে। এখানে পারঅক্সাইড যদি দিয়ে দিই, সেক্ষেত্রে কি হবে, তেলের মাথা তেলের ঠিক উল্টা হবে। অর্থাৎ CH2 এখানে হবে, CH2 এখানে হবে, ব্রোমিনটা এখানে চলে যাবে। অর্থাৎ ব্রোমিনটা এখানে ছিল, এখানে হাইড্রোজেন ছিল, জাস্ট তার উল্টা হয়ে গেছে। এটাকে বলা হয় বিপরীত কি লিখছে এটা, বিপরীত মার্গনিকম নীতি অথবা খারাশের পারঅক্সাইড ফলাফল বলা হয় এটাকে। হ্যাঁ, খুবই সিম্পল। যদি এই পারঅক্সাইড এখানে দেখো যে পারঅক্সাইড দিয়েছে, তাহলে মার্গনিকমের ঠিকঠাক উল্টা হবে। অর্থাৎ হাইড্রোজেন, বেশি সংখ্যক হাইড্রোজেন যেখানে আছে সেখানে হাইড্রোজেন যাবে না, কম সংখ্যক যেখানে হাইড্রোজেন আছে যে কার্বনের সাথে সেখানে যাবে। তো এটা ছিল আমাদের দ্রুত বিক্রিয়া যে কৌশলগুলো দেখালাম। তো এখান থেকে কোনো একটা বিক্রিয়া আসলে কিন্তু তোমাদের সমস্যা হওয়ার কথা নয়। এরপর আমরা চলে যাই জারণ বিক্রিয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জারণ, 2 নম্বর হচ্ছে জারণ, অ্যালকিনের জারণ বিক্রিয়ার ক্ষেত্রে দেখো এইখানে জারণ বিক্রিয়া মানে কি, জারণ বিক্রিয়া একটু তোমাদের জেনে রাখা দরকার। জারণ বিক্রিয়া হচ্ছে এমন একটা বিক্রিয়া যে বিক্রিয়ায় কি হবে, অক্সিজেন প্রবেশ করবে, অর্থাৎ অক্সিজেন প্রবেশ বা হাইড্রোজেন আউট। অর্থাৎ এমন একটা বিক্রিয়া যে বিক্রিয়ায় নাই উৎপাদে অক্সিজেন যুক্ত হবে অথবা উৎপাদে হাইড্রোজেন, বিক্রিয়ক থেকে হাইড্রোজেন বের হয়ে যাবে, সেটাকে জারণ সাধারণ বিক্রিয়া বলা হয়। তো অ্যালকিনের জারণ বিক্রিয়া ছিল পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে KMnO4 যখন বিক্রিয়া করে তখন জায়মান অক্সিজেন তৈরি হয়, পানি তৈরি হয়, এবং এরকম তৈরি করে KMnO4 এরকম তৈরি করে। তো আমাদের আসল বিষয় হচ্ছে জার্মান অক্সিজেন এবং পানি তৈরি হয় এই জিনিসটা। তো যখন এইটার সাথে বিক্রিয়া করে, CH2 এর সাথে বিক্রিয়া করবে, এখানে জার্মান অক্সিজেন, পানি, আর এখানে কার সাথে KMnO4 পটাশিয়াম হাইড্রোক্সাইড, এর সাথে যখন বিক্রিয়া হবে তখন যথারীতি কি দেখো, এখানে হাইড্রোজেন 2টা আছে, অক্সিজেন দুইটা অক্সিজেন আছে। তো এখানে যথারীতি কি হবে, পাই বন্ধনটা ভাঙবে, 2টা সিগমা বন্ধন গঠন হবে, OH এখানে থেকে একটা OH এখানে আসবে, এখান থেকে একটা OH এখানে আসবে। তো এইটা উৎপাদ করবে। এবং এখানে একটা বিশেষ বিষয় লক্ষণীয় দেখো, KMnO4 এর কালারটা হচ্ছে গোলাপি এবং এইটা হয়ে যাবে বর্ণহীন। তো এটাও হচ্ছে অ্যালকিনের শনাক্তকারী একটি বিক্রিয়া। একটু আগে আমরা ব্রোমিন দিয়ে দেখেছিলাম, ব্রোমিন টেস্ট বলা হয় যেটাকে, অ্যালকিন শনাক্তকরণ বা অসম্পৃক্ততা পরীক্ষা। তো এটা হচ্ছে আরেকটা অসম্পৃক্ততা পরীক্ষা। তো এই বিক্রিয়ার একটা বিশেষ নাম আছে যেটাকে বলা হয় বেয়ার টেস্ট। এর একটা বিশেষ নাম আছে যেটাকে বলা হয় বেয়ার টেস্ট, অর্থাৎ বেয়ার পরীক্ষা। তো বেয়ার টেস্টটা কি? বেয়ার টেস্টটা হচ্ছে যে যখন অ্যালকিনের জারণ করা হয়, অর্থাৎ পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং KMnO4 বিক্রিয়া করানো হয়, তখন যে জার্মান অক্সিজেন তৈরি হয় এবং সেটা পানি তৈরি হয়। তো এইটা তখন অ্যালকিনের সাথে যখন দেয়া হয় তখন সেখান থেকে গ্লাইকল তৈরি হয়। এই গ্লাইকলটা যখন তৈরি হয় তখন KMnO4 এর যে গোলাপি বর্ণ আছে সেই গোলাপি বর্ণটা থাকে না, সেখান থেকে বোঝা যায় যে এর মধ্যে কোনো একটা অসম্পৃক্ত যৌগ রয়েছে। যে কারণে জৈব যৌগের অসম্পৃক্ততা পরীক্ষা বা অ্যালকিন শনাক্তকারী বিক্রিয়াটা হচ্ছে এটা জারণ বিক্রিয়া। যে কারণে জারণ বিক্রিয়াটা আলাদাভাবে একটু বেশি গুরুত্বপূর্ণ। তো জারণ বিক্রিয়া গেল। এরপরে হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। পলিমারকরণ বিক্রিয়াটা হচ্ছে অ্যালকিনের জন্য
খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর পলিমারকরণ বিক্রিয়া। পলিমারকরণ বিক্রিয়া। দেখো পলিমারকরণ বিক্রিয়া এটা সম্বন্ধে আমরা একটু জানি যে পলিমারকরণ বিক্রিয়াটা কি। পলিমারকরণ বিক্রিয়াটা হচ্ছে যখন একাধিক বিক্রিয়ক একত্রে হয়ে একটা বড় যৌগ তৈরি করে, অনেক আণবিক ভর বিশিষ্ট বড় যৌগ তৈরি করে, সেই বিক্রিয়াটাকে পলিমারকরণ বিক্রিয়া বলা হয়। এবং যে বিক্রিয়কটা ব্যবহৃত হচ্ছে অনেকগুলো যৌগ মিলে একটা যৌগ তৈরি করে, সেই এই একটাকে বলা হয় একটা মনোমার, এবং যে উৎপাদটা তৈরি করে সেটাকে বলা হয় পলিমার। অর্থাৎ পলিমারকরণ বিক্রিয়ার তিনটা জিনিস আমরা শিখলাম, একটা হচ্ছে মনোমার, একটা হচ্ছে পলিমার, আর একটা হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। তাহলে মনোমারটা কি? মনোমারটা হচ্ছে যে অসংখ্য ক্ষুদ্র যৌগ মিলে যে যৌগটি তৈরি করে, অর্থাৎ যে পলিমারকরণ বিক্রিয়া গঠন হয়, সেই এক একটা বিক্রিয়ককে বলা হচ্ছে এক একটা মনোমার। আর যে যৌগটি উৎপাদ হিসেবে পাওয়া যায় সেটাকে বলা হয় পলিমার, এবং সামগ্রিক বিক্রিয়াকে বলা হয় একটি পলিমারকরণ বিক্রিয়া। তো সাধারণত অ্যালকিন সমূহ এই বিক্রিয়াটা দিয়ে থাকে। তো আমরা দেখি দুইটি বিক্রিয়া আমরা দেখি। CH2 দ্বিবন্ধ CH2, এর নাম হচ্ছে ইথিন। এই ইথিন যদি n সংখ্যক ইথিন বিক্রিয়া করে এখানে, এবং এখানে উচ্চ চাপ ও উচ্চ তাপ 1000 atm চাপ এবং প্রায় 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি দেওয়া যায়, এবং সেই সাথে অক্সিজেনের উপস্থিতি থাকে, সেক্ষেত্রে কি হবে যে দুটি পাই বন্ধনটা কি হবে? ভেঙে যাবে। পাই বন্ধনটা ভেঙে দুটি সিগমা বন্ধন গঠন হবে। আমরা জানি যে পাই বন্ধন ভাঙা মানে দুটি সিগমা বন্ধন গঠন। এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই পলিমারকরণ বিক্রিয়ার ক্ষেত্রে এই যে দুটি টান, এই দুটি টান সবসময় সাইডে দিতে হবে, এবং এইভাবে আমরা এটি আটকে দেব। পলিমারকরণ বিক্রিয়া মানে এইখানে দাগের উপর দিয়ে আটকে দেওয়ার মানেটা হচ্ছে এখানে আরো অনেকগুলো যৌগ রয়ে গেছে, সেটা বোঝা যায়, এবং এখানে এনটা এখানে আমরা দিব। তো এটা হয়ে গেল আমাদের ইথিন, আর ইথিনের আগে পলি লাগিয়ে দিলে এটা হয়ে যাবে পলিথিন। তো এটাই ছিল আমাদের ইথিন থেকে পলিথিন তৈরির বিক্রিয়া। তো যে পলিথিন গুলো আমরা সাধারণত ইউজ করি, প্রচুর পরিমাণে ইউজ করি, যেটা সহজে পচে না, সেটাই হচ্ছে আমাদের এই পলিথিন। এই পলিথিনটাকে এইভাবেই তৈরি করা হয়। তো এই পলিথিন গুলো যে তৈরি হলো, তো এখানে দুইটি বিষয় লক্ষণীয় দেখো। একটা হচ্ছে এই বাম পাশে এন এবং এই এন, এই দুটোর মধ্যে পার্থক্য কি? এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে দেখো, পুঁতির মালা যে আমরা পড়ি বা তসবি একটার পর একটা দিয়ে কিন্তু একটা বড় তসবি গঠন হয়। তো আমরা যদি মনে করি যে এক তসবির যে এক একটা গুটি হচ্ছে এক একটা মনোমার, তো এই যে ইথিনটা হচ্ছে তসবির এক একটা গুটি, এবং সেটা কি আছে? এন সংখ্যক আছে। এরপর আমরা কি করলাম? এই গুটিগুলো একত্রে করে একটা তসবি বানালাম। তো এই বড়টা হচ্ছে একটা তসবি, এবং এই এনটা হচ্ছে এন সংখ্যক আবার এক তসবি। অর্থাৎ মনোমারটা ছিল হচ্ছে আমার একটা এন সংখ্যক, আর এখানে হচ্ছে তসবি আছে এন সংখ্যক। অর্থাৎ এটা আরো কত বড় পরিমাণ একটা আণবিক ভর বিশিষ্ট একটা যৌগ তৈরি হয়ে গেছে। তো এটাই হচ্ছে আমাদের পলিমারকরণ বিক্রিয়া, পলিথিন। আর একটা আছে দেখো, ভিনাইল ক্লোরাইড, পিভিসি তৈরি। দেখো ভিনাইল ক্লোরাইডের সংকেত হচ্ছে CH2 দ্বিবন্ধ CHCl। এর নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইডকে যখন পলিমারকরণ করা হয়, পলিমারকরণ যদি তাপ চাপ মনে না থাকে, তাহলে লিখে দেওয়া উচ্চ তাপমাত্রা এবং উচ্চ চাপ। ঠিক আছে, চাপ, উচ্চ চাপ এবং উচ্চ তাপে, বা পলিমারকরণ যদি সেটা মনে না থাকে তাহলে পলিমারকরণ লিখলাম। এটা দেওয়ার পর যেটা হয়, তো যথারীতি আমাদের কি হবে? পাই বন্ধনটা ভাঙবে, দুইটা সিগমা বন্ধন গঠন হবে, না? দুইটা সিগমা বন্ধন। এখন আমরা অবশ্যই পাই বন্ধনটা, সিগমা বন্ধনটা কিন্তু দুই পাশে আমাদের দিতে হবে। দুই পাশে দিতে হবে। তো দুই পাশে যদি দেই, তাহলে ক্লোরিনটা কি হবে? আমার উপরে দিয়ে দিতে হবে, এবং এটা এভাবে আটকায় দিতে হবে। তাহলে এটাই হয়ে গেল আমাদের ভিনাইল ক্লোরাইড, আর এটা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। এটা সংক্ষেপে পিভিসি বলা হয়, পলিভিনাইল ক্লোরাইড। তো এটা হচ্ছে পিভিসি বা পলিভিনাইল তৈরির একটা বিক্রিয়া, এবং এটা বিক্রিয়াটা
খুবই গুরুত্বপূর্ণ। এই বিক্রিয়াটা পরীক্ষা অনেকবার আসে, বইতেও আছে, সো এটা অবশ্যই করতে হবে। তো এখানে একটা বিষয় লক্ষণীয়, আমাদের ধরো এরকম একটা বিক্রিয়া দিল, এরকম একটা দিল CH3 CH দ্বিবন্ধন CH CH, এখানে একটা দিল CH3, না এখানে ধরো CH3, এখানে CH3 আছে, হাইড্রোজেন আছে। ওকে, এরকম একটা পলিমারকরণ আমরা করতে পারবো, যে এর পলিমারকরণ করবো। তো সেক্ষেত্রে আমাদের যেটা করা লাগবে, দেখো প্রথমে আমরা লিখবো হচ্ছে যেখানে দ্বিবন্ধন আছে, যেখানে ভাঙছে সেটা আগে লিখবো, সেটা আগে লিখবো। এখানে দ্বিবন্ধন ভাঙছে, দুটো সিগমা বন্ধন যখন আছে আমরা দুই পাশে দুটো সিগমা বন্ধন আগে দিয়ে দিয়ে আটকায় দাও, এন সংখ্যক দিয়ে দাও, এটা এন সংখ্যক, এটা এন সংখ্যক দিয়ে দাও, এবং এরপর বাকি যেগুলো আছে সেগুলো উপরে তুলে দাও। যেমন এই যে এই CH এর সাথে একটা CH3 আছে না, এই CH3 টা উপরে তুলে দাও। আবার এই কার্বনের সাথে আরেকটা CH3 আছে, এটাকে উপরে তুলে দাও। কাজ শেষ। তোমরা অনেকেই যে ভুলটা করে যে এই CH3টা এই পাশে দিয়ে দেয় না, এই পাশে দিয়ে দেয়, এটা করলে কিন্তু ভুল হয়ে যাবে। কারণ কি? কারণ হলো এই যে দুইটা টান দেয়া হয়েছে, এই দুইটা টানের সাইডে আর কিছু থাকবে না, এখানে শুধুমাত্র ব্র্যাকেট থাকবে। এছাড়া কোনো ডালপালা যদি থাকে সেটা আমরা উপরে তুলে দেবো। ঠিক আছে, এটা হচ্ছে পলিমারকরণ বিক্রিয়ার হচ্ছে একটা টেকনিক। যে যৌগকেই পলিমারকরণ করতে বলুন না কেন, তোমার যদি অ্যালকিন হয় সেক্ষেত্রে কাজ হলো তোমার দ্বিবন্ধন তুলে দিবা, দুটো সিগমা বন্ধন, একটা পাই বন্ধন ভাঙবে, দুটো সিগমা বন্ধন তৈরি হবে, এই দুটো সিগমা বন্ধনকে দুই পাশে টান দিবা এবং দুই পাশে কি ব্র্যাকেট দিয়ে লাগাই দিবা, এবং বাকি যেগুলো থাকবে ঢালপালা এগুলো উপরে বা নিচে দিয়ে দিবা, তাহলে হয়ে গেল। এবং এখানে যেটা থাকবে এটা শুধুমাত্র তার পলি যুক্ত করবা। যেমন এই যৌগটার যে নামটা আছে এটার আগে যদি তুমি পলি যুক্ত করো তাহলে এই যৌগটা হয়ে গেল। এটা হচ্ছে আমাদের পলিমারকরণ বিক্রিয়া শেষ।